হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো এবং অবশ্যই পড়াশোনার সাথে আছো। আবার আজকে একটি নতুন এপিসোড নিয়ে তোমাদের সামনে আসলাম। এপিসোডটা বলার আগে তোমাদের সাথে একটু গল্প করি, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি এপিসোডটাতে কি বলতে চেয়েছি। দেখো, আজকাল চতুর্দিকে অনেক রেস্টুরেন্ট হয়েছে। আমরা সেই রেস্টুরেন্টে যাই, খেতে যাই। মূলত খাওয়ার রেস্টুরেন্টের কথাই বলছি। যে খাওয়ার রেস্টুরেন্টে যখন আমরা যাই, বিভিন্ন ধরনের পদ আমরা অর্ডার করি বা বিভিন্ন খাবার খেয়ে থাকি। এমনকি ভাত ডালও খেয়ে থাকি, কিন্তু ভাত ডাল বলতে এক এক জায়গায় হয়তো ভাত দিচ্ছে, তার সাথে হয়তো 12 রকমের সবজি দিচ্ছে। সবচেয়ে মূল বক্তব্য হচ্ছে, আমরা সবার আগে খাওয়ার আগে কিন্তু যে কাজটা করে থাকি, পকেট থেকে মোবাইল ফোনটা বের করে সেই খাবারটার ছবিটা তুলি। কারণ কি, আমাদের ফেসবুক, ইনস্টা বিভিন্ন মাধ্যমে আমাদের আপলোড করতে হবে। প্রশ্নটা হলো, আমি এই গল্পটা কেন বললাম, কেন আমরা আপলোড করি? কারণটা হচ্ছে, খাবারের মানটা যত ভালোই হোক না কেন, তার থেকে ভালো সাজানোটা থাকে। আর এই সাজানোটা ভালো থাকে জন্যই আমরা কিন্তু সেই ছবিটা আপলোড করে দিই। অর্থাৎ আমরা কোন জিনিসটাকে আপলোড করছি, যেটার প্রেজেন্টেশনটা সবচেয়ে ভালো, যে জিনিসটা দেখতে শুনতে ভালো হচ্ছে, সেই জিনিসটা। অর্থাৎ একই ধরনের খাবার একটার উপর একটা, তার উপর আর একটা দিয়ে যদি আমাদের দিত, তাহলে কিন্তু আমাদের দেখতে ভালো লাগতো না। কিন্তু এই যে রেস্টুরেন্টগুলো নতুন নতুন খুলছে, বা পুরনোতেও অনেকে ছিল, তাদের যে সাজিয়ে দেওয়ার পদ্ধতি বা সুন্দর করে দেওয়ার যে, অর্থাৎ লোকের সামনে আমার প্রেজেন্টেশনটা কত বেটার হচ্ছে, সেইটাই হচ্ছে মূল বক্তব্য। তাই পরীক্ষার আগে আমি যেটা বলতে যাচ্ছি, পরীক্ষাতে প্রত্যেকেই হয়তো সমান মাপের জানবে, প্রত্যেকের উত্তরটা হয়তো একই রকম হবে, কিন্তু আমি তোমার থেকে বা তার থেকে আমি আরেকটু বেশি নাম্বার কিভাবে পেতে পারি, তার জন্যই মূলত প্রেজেন্টেশনটা জরুরি। অর্থাৎ যদি তুমি পরীক্ষার খাতা, অর্থাৎ টিচার তোমাদের কি দিল, প্রথমেই তোমাদের মেনু কার্ড হিসেবে কোশ্চিন পেপার দিয়ে দিল, এবার তুমি থালা হিসেবে পেলে তোমার অ্যান্সার শিট, সেটার মধ্যে তুমি মেনু মেনু পেপারে, অর্থাৎ কোশ্চিন পেপারে যা যা দিয়েছিল সেগুলোর উত্তরগুলো লিখছে। অর্থাৎ তুমি তোমার যে খাবারগুলো সেগুলো তুমি সাজিয়ে দিচ্ছে। এই সাজানোটা তোমার যত বেটার হবে, সেই বেটারের উপরে কিন্তু তোমার নাম্বারটাও বেটার হবে। কারণটা হচ্ছে, কোনো একটা টিচার প্রথমেই তোমার খাতাটা দেখে যদি খুব ইমপ্রেসড হয়ে যায়, তাহলে দেখবে সেম অ্যান্সার করেও অন্য স্টুডেন্ট থেকে তুমি কিন্তু নাম্বার অনেকটা বেশি পাবে। অনেকটা বলতে আমি বোঝাচ্ছি, এটা যদি 5 to 10% হয়, তাহলে কিন্তু পার্সেন্টেজটা খুব একটা মন্দ হচ্ছে না। কারণ তোমরা জানোই, আজকাল যে প্রতিযোগিতামূলক পরীক্ষা হচ্ছে, সেখানে 0.01% একটা বড় ফ্যাকশন। সুতরাং সেখানে যদি তুমি তোমার নাম্বার 5 to 10% বাড়িয়ে নিতে পারো জাস্ট প্রেজেন্টেশনের মাধ্যমে, তাহলে কিন্তু বাজিমাত হয়ে যাবে। তাই আজকে আমার ভিডিওর মূল ব্যাপারটা হচ্ছে এটাই, যে বলছি এমপি 2026, শুধু এমপিদের জন্য বলছি না, এটা 5, 6, 7, 8, 9, 10 সবার জন্যে, সব ক্লাসের জন্য, 11, 12 এর জন্যও। তোমরা যদি তোমাদের পরীক্ষার খাতায় জাস্ট এইভাবে প্রেজেন্টেশনটা করতে পারো, তাহলে পরে জানবে তোমাদের মার্কস অন্যদের থেকে অটোমেটিকই 5 to 10% বেড়ে যাবে। সেই জন্য আমি লিখেছি, এভাবে লিখলেই বাজিমাত। অর্থাৎ তুমি অনেকটা এগিয়ে যাবে অন্যদের থেকে। তাহলে পরে এইবার মূল আলোচনাটাতে আসি, যে আমরা স্যার কিভাবে লিখব। দেখো, এবার লিখতে গেলে আমাদের প্রথমে বলতে হচ্ছে যে আমরা কোশ্চেন উত্তর পারবো, আমরা জানি প্রত্যেকটা প্রশ্নের উত্তরই আমরা পারবো। সেই পারবো উত্তরগুলোকেই আমরা লিখে ফেলি। সেই লিখে ফেলার ধরনটা বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে একটু একটু আলাদা হয়। কি কি বিষয়ের দিকে নজর দিতে হয়, আর কি কি বিষয় একদম না লিখলেই নয়, আর কি কি বিষয় কিভাবে লিখবো, সেই বিষয়টাই আজকে আমি তোমাদের সামনে সামান্যভাবে আলোচনা করছি। যদি তোমাদের এটা ভালো লাগে, তোমরা অন্যদের সাথে এটা শেয়ার করতে পারো, বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। তাহলে পরেই তোমরা আমার পরবর্তী এপিসোডগুলো পরপর পেয়ে যাবে। দেখো, আমার গত এপিসোডে যা আমি আলোচনা করেছিলাম, তোমরা অনেকে লাইক করেছো, অনেকে কমেন্টস করেছো, এবং কমেন্টসে বেশিরভাগ কমেন্টস এসছে, স্যার আমরা কোন কোন সাবজেক্টটা কিভাবে পড়বো, কতক্ষণ ধরে পড়বো, আর কিভাবে পড়লে পারে আমরা আরো ভালো রেজাল্ট করতে পারি, সেই বিষয়ে আমি আমার আগামী এপিসোডেই তোমাদের কাছে নিয়ে আসছি। সেটা তোমরা হয় রবিবার, না হয় সোমবারের মধ্যে পেয়ে যাবে। তাই এই ভিডিওটাকে দেখা মাত্র তোমরা যদি সাবস্ক্রাইব করো, তাহলে পারে তোমরা ওই এপিসোডটা অনেক দ্রুত পাবে বলে আমার বিশ্বাস। যাই হোক, আমি আলোচনায় ফিরছি। দেখো, আমি যখন এমপি 2026 বলেছি, তাহলে এমপি 2026-এর সাবজেক্টগুলো নিয়েই আজকে মূলত আলোচনা করছি। মূল সাবজেক্টগুলো কি কি? বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং অঙ্ক।
এই সাবজেক্টগুলোকে যদি আমি করি 3 ভাগে ভাগ করতে পারি, 3, ইংরেজিটাও একটা 4 ভাগে ভাগ করতে পারি। তো ইংরেজিটা কেন আলাদা বলছি, কারণ ইংরেজির ক্ষেত্রে প্রত্যেকবারই আমাদের অ্যান্সার, যেটা আমাদের কোশ্চিন পেপার তার মধ্যে আমাদের অ্যান্সার লিখতে হয়। তো ইংরেজিটা নিয়ে আমি লাস্টে বলছি, তার আগে আমি বলছি 3 ভাগে ভাগটা কিরকম। আমাদের দেখো প্রথম ভাগের মধ্যে মোটামুটি ভাবে বাংলা এবং ইতিহাস দুটোরই উত্তরটা একই টাইপের হয়, টেকনিকটা অনেকটা একই হয়। নেক্সট লাইফ সায়েন্স এবং জিওগ্রাফি, টেকনিকটা অনেকটা এক। আর লাস্টলি বলছি ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, এদের টেকনিকটা অনেকটা এক। তাই আমি এই 3টে সাবজেক্ট 3টে ভাগে আমি তোমাদের একটু বোঝাচ্ছি। দেখো বাংলা এবং হিস্ট্রি, প্রথম কথা, তুমি স্যারকে ইমপ্রেস করার জন্য প্রথমে 1 নাম্বার লিখলে, তারপরে 7 নাম্বার লিখলে, তারপরে 4 নাম্বার লিখলে, তারপরে 2 নাম্বার লিখলে, তাহলে কিন্তু স্যারের ক্ষেত্রে হবে কি, যে স্যারটা দেখছে তাকে কিন্তু খুব ভোদায় বা খুব অনভিজ্ঞ এটা ভেবে নেওয়ার কোনো কারণ নাই, তারা কিন্তু অনেকটা বোঝে, তোমাদের সাবজেক্টটা বোঝে। তাই এইভাবে স্যারকে পাজেল করার কোনো দরকার নেই। তোমরা অ্যান্সার করার সময় প্রথম থেকেই যে কাজটা করবে, কোশ্চিন পেপার যেভাবে আসবে সেই সিকোয়েন্সে উত্তর লেখার প্র্যাকটিসটা করো, এখন থেকেই করো, এবং সেটা খাতাতেও করবে। অর্থাৎ সিকোয়েন্স বলতে কি, প্রথমে 1 নম্বরের উত্তরগুলো পুরোপুরি লিখলাম, 2টো কোশ্চিন উত্তর পারলাম না, জায়গা একটু ছেড়ে দাও, পরে যখন তোমার মনে পড়বে বা তুমি কোনোভাবে যদি কালেকশন করতে পারো ওই জায়গাতে লেখো। স্যারকে যদি বারবার কোশ্চিন পেপার উল্টিয়ে তোমারটা দেখতে হয়, স্যারের মাথাটাও একটু গরম হয়, তোমার নাম্বারের পার্সেন্টেজটাও কমে যাবে। এই বিষয়টা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই ভীষণভাবে প্রযোজ্য, তোমরা এই বিষয়টা মাথার মধ্যে রাখবো। অর্থাৎ আমি বলছি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার করে কোশ্চিনের উত্তরগুলো তোমরা করে যাও। অর্থাৎ আমি বলছি প্রথমে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ, এইভাবে তুমি বিভাগটাকে কমপ্লিশনটা করো। তোমার অ্যান্সার লেখার প্রথম পদ্ধতি হচ্ছে এটা। দ্বিতীয় বলছি, কোশ্চিন যখন তোমরা লিখবে তখন কি করবে, দেখো আমি কথার কথা বলছি, খাতাটাকে তোমরা ভাঁজ করে নেবে। কিরকম করে ভাঁজ করবে, আমি একটা ভাঁজটা এই বোর্ডে আমি দেখাচ্ছি। দেখো খাতাটাকে ভাঁজ যখন করবে, দাগ টানার দরকার নেই, খাতাটাকে প্রথম একটা এইভাবে ভাঁজ করলে, অর্থাৎ ভাঁজটা এখানে একটা দাগ পড়বে, এখানে একটা দাগ পড়বে, এখানে একটা উল্টো দিকে করবে, আর একটা তলার দিকে ভাঁজ করার চেষ্টা করবে। অর্থাৎ আমার যে অ্যান্সারটা লিখবো এই ফাঁকা জায়গাটুকুনের মধ্যে আমি অ্যান্সার লিখব, আর এগুলো ভাঁজ করে করে ভাঁজটা পড়ে যাবে। যদি তুমি স্কেল দিয়ে দাগ করে দিতে পারো এইটা আর এইটা, আর এগুলো ভাঁজটাই থেকে যাবে, দাগ করার কোনো দরকার নেই। কেন আমি এরকম করে বলছি, প্রথমে 1 নাম্বারের 1-এর 1 অ্যান্সারটা লিখলাম, এবার 1-এর 2, জাস্ট এই পদ্ধতিতে নাম্বারটা দাও, এই যে 1-এর 1, 1-এর 2, 1-এর 3, জাস্ট এই পদ্ধতিতে 1-এর 3, এইটুকুন উত্তর হলো। এইভাবে তোমরা উত্তরটা 1-এর গুলো আমি শেষ করলাম। নেক্সট এবার হচ্ছে 2-এর, এবার 2 নাম্বারের কোশ্চিনটা হচ্ছে একটু বড় হয়ে গেছে, হয়তো দেখা যাচ্ছে 2 নাম্বারে যে কোশ্চিন আছে সেই 2 নাম্বারের কোশ্চিনটা 2 মার্কসের কোশ্চিন হতে পারে। তখন আমি কি করব, 2-এর আমি প্রথম থেকে স্টার্ট করেছি, 2 নাম্বারে যে কোশ্চিনগুলো সেটা একটু অন্যভাবে স্টার্ট করেছি। কিরকম করে, 2-এর 3 নাম্বারটাকে লিখতে হয়েছে আমার, অর্থাৎ এখানে আমার অপশন ছিল 12টা ছিল, 10টা করতে হবে, তাহলে আমি 3 থেকে 12 এটাও করতে পারি। তাহলে আমি প্রথমে 3 নাম্বার লিখলাম, সুন্দর করে এটা লিখলাম, 2 নাম্বার উত্তর এতখানি আমার এসছে, 2 লাইনে এসছে। আবার 2-এর 4, 2-এর 4 লিখলাম, এটার উত্তরটা একটু বেশি হয়ে গেছে, এরকম করে আমি লিখলাম। চেষ্টা করবে যখন শুরুর লাইনটা একটু পরে, অর্থাৎ এরকম করে এখান থেকে শুরু করলাম, একটু সামনে ফাঁকা দিয়ে এখানটাই আমি শুরু করলাম। যদি ভালো পারো আর একটু তোমার হাতে যদি সামান্য সময় থাকে, এরকম একটা শুরুর একটা মার্ক তুমি দিয়ে প্রত্যেকটা শুরু করতে পারো, তাহলে পারে হয় কি, কোনটা কোথা থেকে শুরু হলো সেটা স্যাররা স্পষ্টভাবে বুঝতে পারে। এই পদ্ধতিতে তোমরা যদি উত্তরটা লিখো, তাহলে লেখাটা দেখতে যেমন সুন্দর হবে, খাতাটাও তেমন সুন্দর হবে। এই রকম করতে করতে তুমি প্রত্যেকটার উত্তর লিখবে। এইবার তারপরে হয়তো দেখলে 2-এর পর 3 নাম্বারের যখন উত্তর করছো, তাহলে 2-এর উত্তরটা আমার হয়তো এখানে শেষ হয়ে গেছে, এবার 3-এর 1, 3-এর এ, 3-এর হয়তো এ বি সি ডি আছে, 3-এর এ উত্তরটা করছি, এইটার থেকে এইটা, মাইন্ড ইট, এইখান থেকে এইটা, অর্থাৎ 2 নাম্বারের উত্তর যেখানে শেষ হলো এবং 3 নাম্বারে যেখানে শুরু হলো, সেখানে তোমাদের মিনিমাম 2টো আঙ্গুলের সমান ফাঁক দিতে হবে।
মিনিমাম 2টো আঙুল, অর্থাৎ আমি বলছি এখান থেকে একটু ফাঁক দিয়ে দিলা, ফাঁক দিয়ে তুমি লিখলে, অর্থাৎ আমি বোঝাতে চাইছি যে 2 আমার ওখানেই শেষ, 3 নাম্বার কোশ্চিনটা এখান থেকে শুরু। এইভাবে তোমরা লিখবে। আর যখনই তোমাদের কোশ্চিনটা শেষ হয়ে যাবে, পেপারটা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যদি পরের পৃষ্ঠায় এটার উত্তরটা যদি পরের পৃষ্ঠায় চলে যায়, তাহলে তুমি এই কোনায় একটা টার্ন ওভার, এই কথাটা ও, এই কথাটা তোমরা লিখে রাখবে, যাতে তোমাদের অনেকটা সুবিধা হয়। স্যার যেন বুঝতে পারে যে তোমার উত্তরটা পরের পেজে চলে গেছে। বোঝাতে পারলাম? নিঃসন্দেহে বাংলা এবং ইতিহাসের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। নেক্সট আমরা আলোচনা করব এবার লাইফ সায়েন্স এবং জিওগ্রাফি। দেখো একই কথা বলছি যে প্রত্যেকটার ক্ষেত্রে বলেছি কমন ব্যাপার হচ্ছে সিকোয়েন্সটাকে মেনটেন করো, তারপরে কি করবে, প্রত্যেকটার এক্সাক্ট নাম্বার দাও। এবার লাইফ সায়েন্সের ক্ষেত্রে স্পেশালি যে ব্যাপারটা হচ্ছে, দেখো লাইফ সায়েন্সের পুরো মার্ক আমার দরকার। তাহলে পুরো মার্ক যদি দরকার হয়, শুধুমাত্র ডেফিনেশন দিলে কিন্তু হয় না। জিওগ্রাফির ক্ষেত্রেও শুধুমাত্র ডেফিনেশন দিলে কিন্তু হচ্ছে না। কি করতে হবে তাহলে, যদি তার সাথে রিলেটেড কোনো ছবি থাকে, সেই ছবিটা আঁকতে হবে, সেই ছবিটা খুব সুন্দর করে আঁকতে হবে, তার কোনো মানে নেই। আমি বলছি এখানটায় তুমি অ্যান্সার লিখছো, পাশে সেই ছবিটাকে স্কেচিং করে দাও। পাশে হয়তো ধরে নাও জিওগ্রাফি বলছি, লাইফ সায়েন্সের একটা ছবি, আমাকে হয়তো নিউরন বা নেফ্রন এই টাইপের কিছু দিল, সংক্ষেপে একটু যদি পারি এখানটা একটা নেফ্রনের এইটুকুন জায়গার মধ্যে একটু স্কেচ করে দিলাম। এইটুকু জায়গার মধ্যে যদি আমি স্কেচ করে দিতে পারি, তাহলে পারে সে ছবির স্কেচিং এমন কিছু না, 1 মিনিটের মধ্যে তোমার কলম দিয়েই তুমি করো, বাট তুমি যদি সেটা করে দিয়ে এক আধ দুটো পয়েন্ট এরকম করে দেখিয়ে দিতে পারো যে এইটা এটা এই এটা এই এটা এই, তাহলে পারে তোমাদের কোনো অসুবিধা হবে না। স্কেচিং বলতে আমি যেটা বোঝাচ্ছি, আমি একটা ছোট্ট ছবি তোমাদের এঁকে দেখাচ্ছি, ধরো এই এরকম করে দিলে, ছোট্ট একটা স্কেচিং, এখান থেকে একটা অন্তর্মুখী বহির্মুখী ধমনী চলে গেল, এরকম স্কেচিং ছোট্ট করে দাও, তাহলে পারেই তোমাদের হয়ে যাবে, আর কিছু বেশি করতে হবে না। এটা হেনলি লুপ, এটা নিকটবর্তী সংবর্ত নালিকা, এটা দূরবর্তী সংবর্ত নালিকা, এরকম করে তুমি পয়েন্টগুলো করে দাও। এইখানটায় অন্তর্মুখী ধমনী বহির্মুখী ধমনী একটা পয়েন্ট যদি করে দিতে পারো খুব ভালো হয়। এইটা তুমি কলম দিয়েই আঁকতে পারো। এইটা আমি জীবন বিজ্ঞানের ক্ষেত্রে দেখালাম, এটা ভূগোলের ক্ষেত্রেও প্রযোজ্য, ভূগোলের ক্ষেত্রেও তোমরা করে দিতে পারো। আজকাল সবাই ডট পেন দিয়ে করে, সুতরাং ডট পেন দিয়ে এটা স্কেচিং করে দেওয়া যেতে পারে। জাস্ট ভূগোলের ক্ষেত্রে এই স্কেচিংটা, জিওগ্রাফির ক্ষেত্রে লাইফ সায়েন্সের ক্ষেত্রে এই স্কেচিংটা খুব দরকার, যদি আমরা 100% মার্কস চাই। নেক্সট, এই জিওগ্রাফি এবং লাইফ সায়েন্স দুটোর ক্ষেত্রেই 5 মার্কের কিছু কোশ্চিন থাকে, একটা দুটো করে 5 মার্কের কোশ্চিন থাকে। এই 5 মার্কের কোশ্চিনগুলো লেখার সময় মাইন্ডলি একটা কথা বলে দিই, তোমরা কিন্তু কি করবে, এগুলোর একটু পয়েন্ট করে, যেমন ধরে নাও কি, আমি ধরে নিচ্ছি 5 নাম্বারের 5-এর এ নাম্বার কোশ্চিনটা পয়েন্ট করছি, প্রথমে দুটো লাইন লিখে নিলাম, এবার লেখার পরে সেটার পয়েন্ট হচ্ছে, এখানে 1 নাম্বার দিয়ে পয়েন্টটা সংক্ষেপে একটু লিখবো, লিখে ডট 2 নাম্বার পয়েন্ট। এটা ভূগোল এবং ইয়ের ক্ষেত্রে, ভূগোল এবং লাইফ সায়েন্সের ক্ষেত্রে এটা প্রযোজ্য। 2 নাম্বার লিখলাম পয়েন্ট, 3 নাম্বার লক্ষণীয় এখানে দেখো, আমি কিন্তু এই যে নিজের থেকে যে নাম্বারিং গুলো করলাম, সেগুলো কিন্তু এই যে আমার দাগ দেওয়া আছে সেই দাগের ভিতরে, এটা কোনো ক্রমেই কিন্তু বাইরে নিয়ে আসবে না। বাইরে নিয়ে আসলে কোশ্চিনের নাম্বার বোঝায়, আর ভিতরে করলে এটা আমার দেওয়া নাম্বার, পয়েন্টের নাম্বার। এই বিষয়টা কিন্তু মাথার মধ্যে রাখবে, এবং যখনই তুমি 3 মার্কের 5 মার্কের অ্যান্সার গুলো করতে যাবে, এই ধরনের পয়েন্টস গুলোকে ইউজ করবে, নাম্বারটা তুমি পুরোপুরি পাবে, অর্থাৎ 5-এ 5, 7-এ 7, 3-এ 3 এরকম মার্কগুলো পেয়ে যাবে। এইটা জিওগ্রাফি এবং লাইফ সায়েন্সের ক্ষেত্রে খুব প্রযোজ্য, মাথার মধ্যে এই বিষয়টাকে রাখতে হবে। যদি এখান থেকে একটু তুমি এদিক ওদিক হও, তাহলে কিন্তু তোমার নাম্বারটা অনেকটা কমে যেতে পারে। নেক্সট, আমি আরেকটু মিস করে এসেছি, সেটা বাংলার কথাটা আবার আমি একটু বলে নিই। দেখো বাংলার ক্ষেত্রে তোমাদের লাস্টের দিকে আছে বঙ্গানুবাদ আছে, রচনা আছে, এই বিষয়গুলো যখন লিখতে হবে, তখন কিন্তু তোমরা লেখার সময় বঙ্গানুবাদ কথাটা লিখে নিচে বঙ্গানুবাদটা করে দাও, সুন্দর করে তুমি করে দাও।
আক্ষরিক অর্থে করলে পারেও মানে মোটামুটি তুমি পারলেই দেখবে খুব ভালো মার্কসটা ওখানে পেয়ে যাবে। আবার ঠিক তেমনিভাবে রচনা লেখার সময় পয়েন্টসগুলোকে এইরকম করে একটু আগে যেটা দেখালাম সেই রকম করে ভেতরে ভেতরে পয়েন্টসগুলোকে লিখবে, ভেতরে ভেতরে পয়েন্টস লিখে সেগুলোকে এলিবারেট করো। যে কটা পয়েন্টস তুমি পারো তোমার দ্বারা যতগুলো সম্ভব তুমি করো। এটার কোনো বাধ্যবাধকতা নেই যে 10 নম্বরের পয়েন্টস মানে আমার 10 নম্বরের কোশ্চেন লিখছি মানে আমাকে 10টা পয়েন্টস করতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। তুমি যদি ঠিকভাবে 6টা 7টা পয়েন্টও করতে পারো তাহলেও তুমি ফুল মার্কস পেতেই পারো। এই কথাটা কিন্তু মাথার মধ্যে রাখবে। নেক্সট এখন আমি আসছি ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ। ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথের ক্ষেত্রেও বলছি যে সিকোয়েন্সটাকে মেনটেন্স করবে, তুমি এক্সাক্ট নাম্বারগুলো দেবে। আর একটা কি হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও স্কেচিং এর কিন্তু খুব একটা ব্যাপার আছে। তড়িতের কিছু একটা কোশ্চেন করছি, তড়িতের যে চিত্রটা আছে সেই চিত্রটা এঁকে দিই। তাপের কিছু একটা ব্যাপার করছি, তাপের যদি কোনো চিত্র চলে আসে, ধরে নাও ইঞ্জিন হাউসের পরীক্ষা চলে আসছে, আমি যদি সংক্ষেপে যদি ওটাকে এঁকে দিতে পারি ভালো হয়, বুঝিয়ে দিতে পারবো যে আমার লেখাটার মধ্যে একটু ভুল হলো স্যার এইটা। আর একটা বিষয় হচ্ছে এই দুটো পরীক্ষায় বিশেষ করে ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেটা হচ্ছে অঙ্কের পোর্শনটা। এবং এইখানটা শুধু অঙ্ক নয়, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে অঙ্ক বাদ দিয়ে অ্যান্সারেও অনেক কোশ্চিন অ্যান্সারেও কিন্তু ইউনিটটা খুব ভাইটাল ব্যাপার, অর্থাৎ এককটা তোমাদের সঠিকভাবে লিখতে হবে। অঙ্কের ক্ষেত্রে একক যদি ভুল হয় নাম্বার তুমি পাবে না। গোটা অঙ্কটা করেও কিন্তু তোমাকে ইচ্ছা করলে স্যার 0 দিতে পারে, যদিও অঙ্কের একটা পার্ট মার্কিং এর একটা ব্যাপার থাকে। ফিজিক্যাল সায়েন্সে কিন্তু এরকম পার্ট মার্কিংও দিবে না, ইউনিটটাই শুধু দেখার জন্য যে তুমি ইউনিটটা জানো কিনা, সেই সঠিক ইউনিটটা কিন্তু তোমরা লিখবে। অনেক সময় করা হয় কি তুমি জানো কিন্তু তাড়াহুড়োতে সেই ইউনিটটা না লিখে চলে আসছো, 25 লিখে চলে আসছে। আরে 25 কুলম হবে না 25 অন্য কিছু অ্যাম্পিয়ার হবে সেইটা তুমি লিখো, সেই জিনিসটা তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে, এটা মাথার মধ্যে রাখতে হবে। অঙ্কের ক্ষেত্রে সেরকম 25 মিটার হবে না 25 সেন্টিমিটার, পরিমিতি অঙ্ক করছি 25 মিটার না 25 সেন্টিমিটার আমি বুঝতে পারছি না, আমি লিখিনি ওটা। বা কোনো একটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করছি, সেইখানটায় ওটা হয়তো 25 ফুট হবে না 25 মিটার হবে, আমি হয়তো লিখি না। সেই বিষয়টা কিন্তু আমাকে মাথার মধ্যে তোমাদের অবশ্যই রাখতে হবে। তাই প্রথম থেকে আমি বলছি যে অঙ্ক এবং ফিজিক্যাল সায়েন্স এই দুটোর ক্ষেত্রেই তোমাদের ইউনিটটা কিন্তু প্রচন্ড 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 ইম্পর্টেন্ট। নেক্সট অঙ্কে আর একটা বিষয় আছে জ্যামিতি আঁকা। এই জ্যামিতি যখন আমরা করব তখন জ্যামিতির কিন্তু বিশেষ কতগুলো চিহ্ন ব্যবহার করতে হয়, সেই চিহ্নগুলো যেন তোমাদের একদম এদিক ওদিক না হয় সেই দিকে নজর রাখতে হবে। চিহ্নগুলো ইউজ করবে এবং তার আগে যে ছবিগুলো আঁকা আছে সেই ছবিটা অবশ্যই এঁকে দিবে। এই ছবি ধরো এখানটায় আমি একটা কি আঁকলাম, এটা হয়তো একটা সামন্তরিক, এই সামন্তরিকের কোনটা ABCD সেটা একটু ভালো করে এরকম ABCD আমি দিয়ে দিলাম, সিকোয়েন্সে আমি লিখে গেলাম, পরপর এরকম করে লিখে গেলাম, কোন AC কোণ দিলাম, তাহলে এই কোণটা এঁকে দিব ভালোভাবে। এইরকম আঁকাটা যেন ঠিক থাকে। আর একটা কি বললাম, যখন আমি বাহুটা লিখছি, বাহু AB বাহু লিখলাম, এই একটা তীর চিহ্ন দিয়ে দেবো বেটার। বা যদি তীর চিহ্ন নাও পারো এবি, এই লেখাটা আমাদের লিখতে হবে, এইটা কিন্তু আমাদের করে দেবে। এইটা অবশ্যই অঙ্কের ক্ষেত্রে জ্যামিতির ক্ষেত্রে করে দেবে। বিশেষ করে পরিমিতির ক্ষেত্রে অনেক কোণ টোনের মানগুলো ঠিকভাবে দিতে হবে, ডিগ্রিগুলো ঠিক করে দিতে হবে। বিশেষত এই অঙ্কের ক্ষেত্রে ইউনিটটাই ভাইটাল। লাস্ট এবার আলোচনা করছি ইংরেজি নিয়ে। ইংরেজিটা তোমরা জানো যে প্রশ্নের মধ্যে উত্তরটা করতে হয়, যেখানে প্রশ্ন দেওয়া আছে তার নিচে একটা জায়গা দেওয়া আছে সেখানে অ্যান্সার করতে হয়। এবার এর মধ্যে তেমন কোনো বাহাদুরি নাই, সুতরাং সেইখানটাই অ্যান্সারটা ভালোভাবে করতে পারলেই হলো। এইবার অনেক সময় হয়ে যায় কি তাড়াহুড়োতে, অনেক ছাত্রের ক্ষেত্রেই দেখেছি, ধরো রাইটিং স্কিলের ক্ষেত্রেই বললাম যে একটা রাইটিং স্কিল দেওয়া আছে ম্যাঙ্গো প্রিপারেশন, আমি লেটারের নিচে ভুট করে ম্যাঙ্গো প্রিপারেশনটা লিখে দিয়েছি, লেটারও এসছে ম্যাঙ্গো প্রিপারেশন আছে, লেটারের জায়গায় ম্যাঙ্গো প্রিপারেশনটা লিখেছি, ম্যাঙ্গো জেলি প্রিপারেশন লিখে দিয়েছি, ম্যাঙ্গো প্রিপারেশন নয় ম্যাঙ্গো জেলি প্রিপারেশন। আর ওই লেটারের জায়গাতে গিয়ে মানে লেটারের জায়গায় ওটা লিখেছি, আর ওই ম্যাঙ্গো জেলি প্রিপারেশনের জায়গায় লেটারটা লিখতে লেগে গেছি। তাহলে এইরকম ভুল হলে পরে কি হবে? বাঞ্ছনীয় নয়, প্রথমেই বলছি বাঞ্ছনীয় নয়, তারপরেও বলছি এটা সংশোধন করার জন্য ইংরেজি পেপারের, বিশেষ করে মাধ্যমিক পরীক্ষা যখন দেবে মাধ্যমিক পেপারে দেখা একদম উপরে স্পষ্ট ভাষায় লিখে দেওয়া আছে যে এখানে তোমাদের যথেষ্ট জায়গা দেওয়া আছে, সেখানে উত্তর করার তোমাদের পক্ষে সম্ভব, কিন্তু যদি কোনো কারণবশত কোনো ভুল হয়ে যায় তোমাদেরকে এক্সট্রা
পেপার দেওয়া হবে, অর্থাৎ তোমরা লুকশিট পাবে। লুকশিট স্যারের কাছ থেকে চেয়ে নিয়ে এবার ওই কোশ্চিনটার যা নাম্বার আছে সেই নাম্বারটা দিয়ে সেটার অ্যান্সারটা করো। এইটাই হচ্ছে বলার ছিল। ইংরাজির ক্ষেত্রে কিন্তু এটা অনেকে জানে না যে লুকশিট এক্সট্রা দেওয়া হয়, সেটা চাইলে স্যাররা দিতে বাধ্য। এবং ইংরেজিতেও লুকশিট দেওয়া হয়, সেইটা কোশ্চিনের উপর খাতার উপর লেখেই দেওয়া থাকে। ইংরেজি প্রশ্নপত্রের একদম উপরে দেখবে অনেক কিছু বোর্ডের নিয়ম আছে, সেই নিয়মাবলীর মধ্যে এই কথাটা লিখে দেওয়া থাকে। তো ইংরেজির উত্তরটা ওইভাবে। যাই হোক, আমি এতক্ষণ অবধি তোমাদের সবকটা সাবজেক্টকে মোটামুটি ভাবে কভার করে একটা বলার চেষ্টা করলাম। সেইভাবে বলছি যে তোমরা যদি এখন থেকেই উত্তর লেখার প্র্যাকটিসটা এইভাবে করতে পারো, তাহলে তোমরা ইজিলি তোমাদের নাম্বারটা কিন্তু 5 to 10% বৃদ্ধি করতে পারবে। নেক্সট আর একটা বিষয় আমি বলে দিচ্ছি, খাতাতে আমাদের লিখতে অনেকেরই ভুল হয়, আর ভুল হলে পরে আমরা কাটি। এইরকম কাটাকাটি একদম বাঞ্ছনীয় নয়। এই কাটাকাটিটা যেন খাতার মধ্যে না থাকে। তাহলে কি করব, আমার কাটতে গেলে যেটা আমি কাটবো এক টান, জাস্ট এক টানে কেটে দাও। বা তোমার এই একটা লাইনের মধ্যে 4টে ওয়ার্ড এরকম টান টান দিয়ে কাটতে হচ্ছে, দরকার নেই, গোটা লাইনটাকেই তুমি কেটে দাও, কেটে দিয়ে নিচের লাইনে লেখো, একটা টানে তুমি কাটবে। অর্থাৎ খাতাটার মধ্যে হিজিবিজি যেন না হয়, এই কাটাকাটিটা একদম খুব, কিন্তু ওই হিজিবিজি যত হবে তোমার নাম্বারটাও কিন্তু হিজিবিজি হয়ে যাবে। আবারও বলছি, তোমরা সিকোয়েন্সে লিখো এবং প্রত্যেকটা সঠিক নাম্বার দাও, আর খাতাটা ঠিকভাবে তোমরা ভাঁজ করবে। যেভাবে ভাঁজ দেখালাম তার পিছনেও কিন্তু একটা বৈজ্ঞানিক যুক্তি আছে। কেননা এই নিচের পোর্শনে যদি আমি 1-1.5 আঙ্গুল রেখে দিই, এটা হয় কি অনেক সময় দেখা যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় বা বড় পরীক্ষা দেওয়ার সময় তোমাকে যে খাতাগুলো দিয়েছে সেই খাতাগুলো স্যাররা সাজানোর পর একটা দড়ি দিয়ে বাঁধলো, বাঁধার পর তোমার এই খাতাটাই হয়তো ছিঁড়ে গেছে, ফলত তুমি এখানে কি লিখেছিলে আর বুঝতে পারছি না। তাই আমি যদি 1-1.5 আঙ্গুল ছেড়ে দিয়ে লিখি, তাহলে পরে ছিঁড়ে গেলেও আমার লেখাটা কিন্তু ছিঁড়বে না। আমি যা লিখছি সেটা কিন্তু স্পষ্টভাবে শিক্ষক মহাশয়ের কাছে পৌঁছে যাচ্ছে এবং শিক্ষক মহাশয় সেটা দেখে আমাকে পুরোপুরি নাম্বার দিতে পারছে। তাই শিক্ষক মহাশয় কোনোভাবে পাজলড হচ্ছে না, আমি নাম্বারটা পুরোপুরি পাচ্ছি। এই বিষয়টার জন্যই আমি সমস্ত সাইডে একটু করে জায়গা, একটা স্পেস একটু রাখতে বলছি। এটা হচ্ছে আমার এই খাতার বিজ্ঞানটা। এতক্ষণ অবধি আমি যা বললাম আশা করি তোমরা মোটামুটি ভাবে বুঝে ফেলেছো। যদি কারো কোনো বিষয় নিয়ে কোনো রকম কোশ্চিন থাকে তোমরা আমাকে করবে, তোমরা কমেন্টসেও এটা জানাতে পারো, আমি প্রয়োজন হলে তোমাদের কমেন্টসেই উত্তর দেবো। আদারওয়াইজ এটা নিয়ে পরবর্তীতে ভিডিও করব। এবং আমি আবারও বলছি, আমার সামনের ভিডিওতে তোমাদের বলা কথা অনুযায়ী যে তোমরা এখন কি পড়বে আর কি পড়বে না, কোন অংশটা কতখানি পড়বে এবং কোন অংশটা পড়বে না। এখন কি স্যার বই পড়বো না নোট পড়বো না টেক্সট বই পড়বো না সাজেশন পড়বো না সহায়িকা পড়বো, কি পড়বো, কিরকম করে পড়লে পারে আমরা পড়াটাকে নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবো, সেই বিষয়ক ভিডিও আমার আগামী এপিসোডে আসছে। আশা করি তোমরা সেটা পেয়ে যাবে। আগামী রবি সময়ের মধ্যেই আমি সেটা দেওয়ার চেষ্টা করছি। এবং আবারও বলছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা বন্ধু বান্ধবের সাথে আলোচনা করতে পারো, তাদের কাছে এটা শেয়ার করতে পারো। তুমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কাছে এই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার মনে হয় তোমাদের আমার ভিডিওগুলি অনেক উপকৃত হচ্ছে। সাথে থাকো, ভালো থেকো, তোমাদের পড়াশোনা আরো ভালো হোক, এইটুকুন বলে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।